রাত তখন প্রায় 4টার কাছাকাছি। গ্রামের মানুষ সবাই বাড়িতে ফিরতে শুরু করেছে। মীর, তীর একে একে সবাইকে তীব্রর আনা জামা কাপড় দিচ্ছে। মেয়েরা এক লাইনে দাঁড়িয়ে, ছেলেরা এক লাইনে দাঁড়িয়ে আছে। মেয়েদের শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি পাজামা দেওয়া হচ্ছে। অনেকেই এসব পেয়ে খুশি। একটু আগে তীব্রর বর্বরতা ভুলে তীব্রর দেওয়া উপহার পেয়ে সবাই তীব্র আর হৃদির জন্য দোয়াও করছে হাসি মুখে। এদিকে তীর কাপড়গুলো দিতে দিতে মুখটা ঝামটা মেরে মীরের উদ্দেশ্যে বলল, দেখেছিস শালা কি স্বার্থপর নিস। মীর ভ্রু কুঁচকে বলল, স্বার্থ নিস আবার কি? ওই দেখ বউকে কি সুন্দর খাইয়ে দিচ্ছে, অথচ আমরা যে খাইনি সেটার খেয়াল আছে ওর? মীর কপালের 3টা ভাঁজ ফেলে বলল, সেটাই, 3 প্লেট গিলে তো তোর হয়নি। এই একদম আমার খাবারের দিকে নজর দিবি না মীর জাফর। শালা হারামি, বাংলা ইতিহাস পড়েছ কোনোদিন? মীর জাফর বলতে কি বোঝায় বল? তীর থতমত খেয়ে বলল, আমি জানি বলেই বলবো না, তুই বল। ইডিয়েট। এই এই আমাকে ইডিয়েট বলবি না। আর তুই হলেও মীর জাফর উচ্চারণ করবি না। মীর। তীর কিছু বলার আগেই দুজনের কথা ওরফে কথা কাটাকাটির মাঝেই একজন বৃদ্ধা বললেন, বাবা, সেই সন্ধ্যা থেকে এইখানে আসি, এবার কাপড়খানা দিয়া বিদায় করো বাবা। তীর বৃদ্ধার কথায় চটপট বলল, আরে কি নির্দয়। বৃদ্ধা আলতো হেসে বললেন, হেই রিদিতার জামাই নির্দয়, তবে ভালা। তীর জাসুসের মতো বৃদ্ধার দিকে ঝুঁকে এসে বলল, নির্দয় আর ভালা কেমন হয় দাদিমা? আপনাদের সবাইকে তো জামা দিল, অথচ আমাকে আমাকে কি দিল? একটা বউ গিফট করলো না। আপনি বলুন সে কি নির্দয় কিনা? বৃদ্ধা হকচকিয়ে উঠে ড্যাব ড্যাব করে তাকালো তীরের দিকে। তুমি মেলাই সুন্দর, ভালা মাইয়েই পাবা। তীর কিছুটা দুঃখ প্রকাশ করে বলল, কি আর বলবো দুঃখের কথা, ভালোগুলো তো সব ওই তীব্রই নিয়ে যায়। বৃদ্ধা তীরের অদ্ভুত কথায় মুখে জোরপূর্বক হাসি টেনে বললেন, এখন আমি যাই বাবা, ভালা থাইকো। তীর ফট করে বলল, কিন্তু আমার তো আরো অনেক দুঃখের কথা বলার আছে দাদি। জানেন ওরা কেউ আমার দুঃখের কথা শোনে না। বৃদ্ধা পারে না তো কেঁদেই দেয় এমন নাটক দেখে। মীর এতক্ষণ সহ্য করলেও এবার রাগী গলায় বলল, নাটক কম করো প্রিয়, কাজ করো। দাদি আপনি যান। বৃদ্ধা হাঁপ ছেড়ে বাসলেন। দ্রুত হেঁটে যেতে যেতে বিড়বিড় করে বললেন, মরার আগ পর্যন্ত আমি আর এই মির্জা বাড়ির চৌকাঠ মারাবো না, জন্মের শিক্ষা হয়েছে আমার। হৃদিতাকে খাবার খাওয়ানোর মাঝেই কয়েকজন মহিলা এসে দাঁড়ালো হৃদিতার সামনে। তাদের হাতে তীব্রর দেওয়া জামা কাপড়। সবাই সামনে এসে দাঁড়ালেও তীব্র সেদিকে তোয়াক্কা করল না। সে হৃদিকে খাওয়াতে ব্যস্ত। এদিক ওদিক কোনো দিকেই যেন তাকানোর সুযোগ নেই, এতই ব্যস্ত সে। মহিলাগুলোকে দেখে হৃদি ঘাবড়ে গিয়ে তীব্রর হাত ধরতেই সবাই একে একে বলতে শুরু করলেন, আল্লাহ গো, তোমাগর ভালা রাখুক বাবা। এই দিদা ভালোই, এখনকার জামাই পাইছস রে। প্রথমবার এমন বিয়া দেখলাম জীবনে। গিফট দেওয়ানোর কথা আমাগো, হেতায় উল্টা আমাগো গিফট দিচ্ছে। চান্দিল্লাহান জামান পাইছস রে দিদিতা, দোয়া করি মেলা সুখে থাক। হুন রিদি, নাতি কিন্তু বারবার কইতাছে তার মেয়েরে আনবার জন্যই। হ্যার মাইয়া নাকি আসবার জন্য ডাক দিতাছে বাপরে। তুই এবার জলদি ওরে পেটে আনিস, বুঝলি? বুড়ি দাদির ফিস ফিস করে বলা কথা শুনে হৃদি চোখ বড় বড় করে চাইল ওনার দিকে। এদিকে তীব্রর কানে ফিস ফিস কথা আসতেই তীব্র হৃদির মুখ খাবার তুলে দিতে দিতে মুচকে হাসল। বুড়ি দাদি এবার তীব্রকে উদ্দেশ্য করে বলল, আমাগো কথায় রাগ করো না গো নাতি। গ্রামের মানুষ সলসাতুরি কম বুঝি গো। আমরা হেই সেমরির কথায় অনেক ভুল করছি। বুড়ি দাদির কথায় তীব্র আবারও হাসল, তবে তাতে রয়েছে তাচ্ছিল্য। হৃদি খেতে খেতে তীব্রর দিকে একবার তাকালো। তীব্রকে উত্তর করতে না দেখে হৃদি হাসার চেষ্টা করে বলল, সমস্যা নাই দাদি, আপনার নাতির মন মেলাই ভালা, কিছু মনে করেনি। বুড়ি দাদি আবারও দুইজনকে দোয়া করে চলে গেলেন সেখান থেকে। উনি চলে যেতেই হৃদি প্লেটটা থেকে খাবার নিয়ে চামচে তুলে তীব্রর মুখের সামনে ধরল। তীব্র হৃদির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হৃদির হাত ধরে খাবার প্লেটে নামিয়ে দিল।
সরি, আমি শুনেছিলাম আপনি কারো হাতে খাবার খান না। আমি তীব্র মুচকি হেসে হৃদির হাত থেকে চামচ নিয়ে খাবারের প্লেটে এগিয়ে দিয়ে বলল। আপনার হাতে খাবো, দেবেন খাইয়ে? হৃদি হতবাক হতভম্ব। তীব্র চৌধুরী তার হাতে খাবার খাওয়ার জন্য বলছে। এটা সম্ভব? কেন সম্ভব নয়? কত কিছুই তো সম্ভব হলো। তবুও হৃদি নিজের হাত দেখিয়ে বলল। আমার হাতের ভাত খাবেন? তীব্র হৃদির অবাক হয়ে যাওয়া মুখ দেখে বাঁকা হেসে বলল। শুধু আপনার হাতের ভাত কেন বেগুন চান? পুরো আপনাকে আজ খাবো। হৃদি বেকুবের মতো না বুঝে বলল। কিন্তু আমাকে কিভাবে খাবেন? তীব্র বাঁকা হেসে বলল। চলুন দেখাই। হৃদিতা অবাক হয়ে বলল। কোথায়? বেডরুমে। এতক্ষণ পর তীব্রর কথার মানে বুঝতে পেরে হৃদি ছিটকে 2 কদম পিছিয়ে গিয়ে বলল। ছি, আপনি অসভ্য। তীব্র হৃদির রক্তিম কৃষ্ণচূড়ার ন্যায় গালগুলো দেখে বলল। বউয়ের কাছে এমন অসভ্য হওয়াই যায়। চলুন চলুন। হৃদিতা ভয়ত মুখে আশেপাশে একবার তাকিয়ে দেখল অনেকের দৃষ্টি তাদের ওপর নিবদ্ধ। হৃদিতা সবার দিকে একবার তাকিয়ে তীব্রর দিকে তাকালো। তীব্র হৃদিতার ভয়ত কাচুমাচু মুখখানা দেখে হো হো করে হেসে উঠল। তীব্রর হাসিতে চারপাশের পরিবেশ শান্ত আবহাওয়া সৃষ্টি করল যেন। নাজমা চৌধুরী পায়ে হেঁটে এলেন তীব্রর কাছে। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখলেন তীব্রর হাসি। কতদিন পর, কত বছর পর দেখলেন তীব্রর এমন হাসি। নাজমা চৌধুরীর মনে হলো তিশার কোলে সেই ছোট্ট গুলুমুলু পান্ডাটা হাসছে। তীব্র ছোটবেলায় চোখ ধাঁধানো গোল গোল কিউট একটা ছেলে ছিল, যাকে দেখলেই আদর করতে ইচ্ছে করত। নাজমা চৌধুরীর চোখ ছলছল করে উঠল। ছেলেটা তাহলে সত্যিই এতটা বছর পর হাসছে? এদিকে হৃদি আহাম্মকের মতো তাকিয়ে দেখছে তীব্রর হাসি। তীব্র হাসলে যে এত সুন্দর লাগে আগে ধারণা ছিল না তার। ও মাই আল্লাহ, ভাবি কি জাদু করলেন? বোবা কালা লোক দেখছি হাসছে। এই দিন দেখবো বলেই মনে হয় বেঁচেছিলাম। আল্লাহ আল্লাহ। তীব্র তীরের কথায় হাসি থামিয়ে বলল। বেশি দিন মনে হয় বাঁচবি না আর। তীর হকচকিয়ে ইনোসেন্ট ফেস করে বলল। তোর এমন কিলার মার্কা হাসি দেখে মরতে রাজি মেরে যান। এই দেখি শর্ত, ভাবির সাথে আমার গোপন কিছু কথা আছে। তীব্র চরম বিরক্ত হলেও কিছু বলল না। সে জানে একে বলা না বলা এক, তাই বিরক্ত হলেও সরে দাঁড়ালো। এদিকে তীর হৃদির হাতে একটা বড় কিটক্যাট চকলেট ধরিয়ে দিয়ে বলল। আসুন পিচ্ছি ভাবি, কথা আছে আপনার সাথে। হৃদিতা তীব্রর দিকে একবার তাকিয়ে তীরের পাশের চেয়ারে বসল। যদিও তীর দূরত্ব বজায় রেখেই বসেছে। তীর মজার সুরে বলল। ভাবি আপনার কবুল বলার এত তাড়া ছিল? বাহ, পটর পটর বলে দিলেন। হৃদিতা সরল মনে বলল। আগেরবার কবুল বলিনি, তাই ঠাটিয়ে 2 গালে চড় দিয়েছিলে যে। তীর হতবাক হয়ে বলল। হ্যাঁ? হৃদি চকলেট খুলে ততক্ষণে খেতে শুরু করেছে। খেতে খেতে বলল। তাই তো এবার তাড়াতাড়ি বলেছি। তীর ফিক করে হাসতে হাসতে বলল। ভাবি একটা কথা বলি। হৃদিতা চকলেট খেতে খেতে বলল। হুম। তীর আদুরে গলায় বলল। ভাবি আপনি জাস্ট মাশাআল্লাহ, একদম কিউটের ডিব্বা। ভাবি আপনার কি আর কোনো বোন আছে? মানে আর কি। তীরের কথা শেষ করার আগেই পিঠে ধাম করে কিল পড়ল। তীর কুকিয়ে বলল। আই 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 আহ। মীর ক্ষিপ্ত সুরে বলল। নাটক কম করো, তীব্র ডাকছে, ওদিকে চল। তীর মীরের দিকে লগেই লুকে তাকালেও তীব্র ডাকছে শুনে আশেপাশে তাকালো। কিছুক্ষণ আগে এখানেই তো ছিল, হুট করে কোথায় রাখছে? পিছে ভাবে আপনি 2 মিনিট বসুন, আমি 3 মিনিটের মধ্যে আসছি। ফজরের আজানের ধ্বনি কানে আসতেই থেমে যায় তীব্র। হাতে থাকা মোটর রডটা মাটিতে ছুঁড়ে ফেলে চেঁচিয়ে উঠল। আজকের পর থেকে আমি তীব্র চৌধুরী তোর কাছে আর আসবো না। মিসেস হৃদিতা তীব্র চৌধুরী বউ হওয়ার সব সুবিধা পাবি, কিন্তু তীব্র চৌধুরীকে পাবি না। অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট। হৃদিতা কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলেছে। কিছু বলতে চেয়েও কান্নার তোপে কোনো কথাই বের হচ্ছে না। নাজমা চৌধুরী হৃদিকে জড়িয়ে ধরে আছেন, কিন্তু তীব্রকে কিছু বলার সাহস করলেন না। তীব্রকে এই মুহূর্তে ওনার ভয়ঙ্কর লাগছে। কিছুক্ষণ আগের তীব্রর সাথে এই তীব্রর আকাশ পাতাল পার্থক্য। তীব্র কথাটুকু শেষ করেই গটগট পায়ে হেঁটে বেরিয়ে যায় মির্জা বাড়ি থেকে। তীর লাবিব ছুটে যায় তীব্রর পেছনে পেছনে। চারদিকে তখন আলো ফুটতে শুরু করেছে।
তীব্র গাড়ি এসে দাঁড়ালো এয়ারপোর্টের সামনে। তীব্রর গাড়ি এসে থামতেই পরপর এয়ারপোর্টে ঢুকলো আরও দুটো গাড়ি। লাবিব, তীর দুজনে গাড়ি থেকে নেমে দৌড়ে দিল তীব্রর পিছু পিছু। দুজনেই তীব্রকে কিছু বলার সাহস করছে না। তীব্র হাতের রক্তের ফোঁটা এখনও টপটপিয়ে পড়ছে ফ্লোরে, সেদিকে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। মির্জাবাড়ির প্রাঙ্গণে রাতেই ছিল ঝকঝকে চকচকে আলো। রাতকেই তীব্র চৌধুরী দিনের মতো আলোকিত করলেও সকালের আলো ফুটতেই মির্জাবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালো মেঘে ঢেকে আছে আজ মির্জাবাড়ির চারদিক। নাজমা চৌধুরীর কোলে গুটিসুটি মেরে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে হৃদিতা। পরনের রাতের সেই লেহেঙ্গা, অতিরিক্ত কাদার ফলে চোখের কাজল লেপ্টে আছে। কাদার ফলে চোখে লালচে আভা ফুটে উঠেছে। মুখের অবস্থা করুণ। হৃদি চোখ বন্ধ করতেই তখনকার ঘটনা মনে পড়ল। ফ্ল্যাশব্যাক। তীরের যাওয়ার পর হৃদি আশেপাশে তীব্রকে না দেখে চকলেট খাওয়াই মনোযোগী হলো। খাবারের পর মিষ্টি খেতে ভালোই লাগছে হৃদির। তাছাড়া চকলেটটাও দারুণ খেতে। বাংলাদেশের চকলেট না এটা, বিদেশি চকলেট দেখেই বোঝা যাচ্ছে। হৃদি চেটে পুটে চকলেট খাওয়ার মাঝেই সামনে এসে দাঁড়ালেন আমেনা বেগম। রাগী আর ক্ষিপ্ত গলায় বললেন, শয়তান মেয়ে তুই একটা, নিজের মাকে খেয়ে এখন বাপকেও খেতে চাইছিস তাই না? আমেনা বেগমের এমন কটু কথায় হৃদি তোয়াক্কা করল না। সে এসব কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। কিছু না করলেও আমেনা বেগম বাবা মাকে খেয়ে ফেলার উদাহরণ দেয়। এটা নতুন কিছু না। তাই বিশেষ নজর না দিয়ে চকলেট খাওয়াই মনোযোগী হলো হৃদিতা। কিন্তু আমেনা বেগম থেমে নেই। সে রেগে হৃদির হাতের বড় চকলেটটা কেড়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, বেয়াদব মেয়ে, তোর মতো মেয়েকে বাঁচিয়ে রাখা যায় না। বেঁচে আছিস কেন তুই? মরে যা। হৃদিতা কিছুটা বিরক্ত হয়ে বলল, সমস্যা কি আপনার আম্মা? আমেনা বেগম ক্ষেপে বললেন, এই 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 মেয়ে খবরদার, আমাকে আম্মা ডাকবি না। আজ তোর জন্য আমার স্বামীর জীবন হারাতে বসেছে। শোন হৃদি, তোর বাপের যদি কিছু হয় তো আমি তোকে বলছি, তুই কিন্তু সুখে থাকবি না। হৃদি এবার বিরক্ত প্রকাশ করে বলল, কি বলছেন বুঝিয়ে বলুন। আমেনা বেগম এবার চট করেই কেঁদে উঠে ফ্যাস ফ্যাস করে বললেন, তোর বাপরে সাইরা দিবার ক হৃদিটা। হৃদি হতভম্ব হয়ে গেল আমেনা বেগমের কান্না দেখে। আমেনা বেগম কাঁদতে কাঁদতে আবারও বললেন, তোর বাপরে মাইরা ফেলাইবে হৃদিটা। তীব্র চৌধুরী তোর বাপরে পুলিশে ধরাই দিছে, ওখানে ওরে অনেক মারতাছে হৃদিটা। হৃদিতা আমেনা বেগমের কথা বিশ্বাস করল না। আমেনা বেগম যে নাটক করতে এক্সপার্ট হৃদিতা জানে। তাই বিরক্ত হয়ে বলল, আবার মারতেছে কেন? কি করছে আব্বা? তীব্র চৌধুরীর সাথে তোর বাপ তোর বিয়ে দিত না, তাই তীব্র চৌধুরী বড় মন্ত্রী দিয়ে হ্যারে জেলে ঢুকাই দিছে। হৃদি এবার যথেষ্ট বিরক্ত হয়ে বলল, ওনার আমাকে বিয়ে করতে আমার নাম মাত্র বাপের কোনো প্রয়োজন নেই, সেটা জেনেও কেন তিনি এই কাজ করবেন? আমেনা বেগম অবাক হয়ে বললেন, তুই আমার কথা বিশ্বাস করছিস না? হৃদির সোজা সাপটা জবাব, না, ওনার এত ভালোবাসার পরেও যদি আমি আপনাকে বিশ্বাস করি তবে দোষটা তো আমারই, তাই না? হৃদির কথায় আমেনা বেগম ফোন বের করে একটা ভিডিও প্লে করে মুখের সামনে ধরতেই হৃদি থ হয়ে গেল। রক্তাক্ত অবস্থায় ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে রূপেশ মির্জা। পুরো পিঠ আর শরীর জুড়ে মারের দাগ স্পষ্টভাবে ফুটে উঠেছে। মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না, শুধু গঙ্গানির শব্দ। এসব দেখে হৃদির মাথা ঘুরে উঠল। থপ করে বসে পড়ল চেয়ারে। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তীব্রর নিকৃষ্টতম উদাহরণ সে আগেও দেখেছে, কিন্তু নিজের বাবার সাথে এমন পশুর মতো আচরণ হৃদি মেনে নিতে পারছে না। হাজার হলেও জন্মদাতা পিতা হৃদি তার। সামান্য কারণে তীব্র এত নিকৃষ্ট ব্যবহার করবে এটা হয়তো আশা করেনি হৃদি। এদিকে তীব্র জরুরি একটা ভিডিও কল শেষ করে এসে হৃদিকে চুপচাপ বসে থাকতে দেখে তীব্র হৃদির কাছে এসে ওর পাশ ঘেঁষে বসল। এদিকে সব গ্রামের মানুষরা ছিল, ওরা এখন নেই, তাই লোকজন কম। এদিকে নাজমা চৌধুরী আর বাড়ির সবাই এটা ওটা কাজে ব্যস্ত আছে আপাতত। বউ, ওই বউ, চলুন, অনেক তো হয়েছে, এবার শ্বশুরবাড়ি ফিরে চলুন। তবে বলে দিই, শ্বশুরবাড়ি কিন্তু আপনার একটা না, আমি দেশের। হাত ধরে টেনে উঠাতে চাইলে হৃদি উঠল না। তীব্র হৃদির এমন নির্লিপ্ততা দেখে ভ্রু কুঁচকে তাকালো হৃদির দিকে।
ততক্ষণে নাজমা চৌধুরী আর হৃদিকে বিদায় দিতে বাড়ির সবাই বেরিয়ে এসেছেন ভেতর থেকে। তীব্র হৃদির দিকে এগিয়ে হৃদির পায়ের কাছে বসে আদুরে গলায় বলল, কি হয়েছে জান? শরীর খারাপ করছে? হৃদিতা নিশ্চুপ, কোনো জবাব দিচ্ছে না। কি হয়েছে বলবেন তো? হৃদিতা নির্বাক আছে। তীব্র এবার রেগে বলল, কি সমস্যা তোর? আবার কি নাটক শুরু করেছিস? শেষ সন্ধ্যা থেকে অনেক নাটক হয়েছে, এবার চল ফিরতে হবে, আমার জরুরি। হৃদিতা এতক্ষণ পর মুখ খুলল। আপনি নির্দয়, পাষাণ আপনি। বলেই ডুকরে কেঁদে উঠল। তীব্র তোয়াক্কাবিহীন সহজ স্বীকারোক্তি। হ্যাঁ, আমি নির্দয়, পাষাণ। তুই ছাড়া আর কারোর জন্য আমার সামান্যতম কোনো অনুভূতি কাজ করে না। তো এসব বলে এখন মেলোড্রামা করবে? হৃদি তীব্রর কথায় কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই বলল, আব্বুকে ছেড়ে দিন তীব্র। সবাই তখন আশ্চর্য হয়ে হৃদির কান্না দেখছে আর কাকে ছেড়ে দেওয়ার কথা বলছে। তীব্র হৃদির দিকে চেয়ে খানিক সময় চুপ থেকেই বলল, ইউ মিন তোর বায়োলজিক্যাল ফাদার, রাইট? হৃদি আশ্চর্য হয়ে তাকালো তীব্রর দিকে। তীব্র খানিকটা বিরক্ত হয়ে বলল, দেখ বউ, এখন বাপ শ্বশুর চেনার সময় আমার নাই। আমার তোকে লাগবে, তুই হলেই আমার চলবে। আর তোকে যে আমার থেকে দূর করার চেষ্টা করবে তাকে আমি দুনিয়াতেই রাখবো না, হোক সে তোর বাপ। আই ডোন্ট কেয়ার। হৃদি তীব্রর দিকে এগিয়ে এসে বলল, বাবাকে ছেড়ে দিন তীব্র, আমি আপনার সাথে যাব। বাবাকে ছেড়ে দিলে আমি যাব আপনার সাথে। তীব্র ভ্রু কুঁচকে বলল, যদি না ছাড়ি তবে যাবি না? হৃদিতা তীব্র কথায় হঠাৎ থম মেরে গেল। তার ছোট্ট মাথায় এত কিছু ঢুকছে না। আপাতত সামনে রূপেশ মির্জার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দেহটা চোখের সামনে ভাসছে। এদিকে তীব্র ঢেকে রাখা রাগটা মাথাচাড়া দিয়ে উঠেছে হৃদির নিশ্চপতা দেখে। রাগে চোয়াল শক্ত করে হাত মুঠি করল। তীব্র রাগে দাঁতে দাঁত চেপে হৃদির হাত ধরে টেনে বলল, আমাকে বিশ্বাস কর বউ, আমার রাগ খুব খারাপ। আমি তোর উপর টর্চার করতে চাই না। তোকে আঘাত করলে শত শত কোনো আঘাত আমার কাছে ফিরে আসবে। তাই আপাতত আমাকে ভালো রাখতে তোকে ভালো থাকা লাগবে, আর এই মুহূর্তে আমার তোকেই লাগবে। তুই কান্নাকাটি না করে চল আমার সাথে। তীব্রর কথা শেষ হওয়ার আগে হৃদি বলল, আমি আব্বুকে এই অবস্থায় ফেলে যেতে পারি না তীব্র। হৃদির পুরো কথা শেষ না হতেই তীব্রর তাণ্ডব শুরু হয়। গায়ের কোটটা খুলে মারে মেঝেতে। হাতের কাছে থাকা সরু একটা রড দিয়ে সজোরে আঘাত করে টেবিলে থাকা কাচের প্লেট বাড়ি খায় তীব্রর হাতে, যার ফলে গলগলিয়ে রক্ত বের হতে থাকে সেখান থেকে। তীব্র হাতের কাছে থাকা সবকিছু ভাঙ্গে চুরমার করতেই থাকে। তীব্রর এমন ভয়ঙ্কর রূপ দেখে সবাই স্তম্ভিত। তবে নাজমা চৌধুরী, তীর, মীর এরা শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ তারা বহুবার এমন দৃশ্যপট দেখেছে। এদিকে হৃদি এসব দেখে ভয়ে আরও কেঁদে উঠল। নাজমা চৌধুরী হৃদিকে জড়িয়ে ধরে একপাশে এনে দাঁড়িয়েছে। হৃদিকে কিছু জিজ্ঞেস করার অবস্থায় ও নেই তীব্রর তাণ্ডবের জন্য। এরপর ফজরের আজানের মধুর ধ্বনি কানে আসতেই তীব্র থেমে যায়। পুরো 15টা মিনিট ধরে চলছে তাণ্ডব। বর্তমান নাজমা চৌধুরী বসে আছে হৃদির পাশে। তিনি হৃদির মাথায় হাত বুলিয়ে হতাশ হয়ে তাকালো লতিফা বেগমের দিকে। লতিফা বেগমও নিজেও দীর্ঘশ্বাস ফেললেন। তাদের এখন কি করা উচিত এটা আপাতত তাদের জানা নেই। এই পরিস্থিতিতে তারা দিশেহারা হয়ে আছেন। তীব্রর জেদ আর রাগের কাছে কিছুই করার থাকে না। এই তো কিছুক্ষণ আগেই তীর কল করে বলল তীব্র এখান থেকে সোজা এয়ারপোর্টে গিয়ে তার প্রাইভেট বিমানে করে পৌঁছে গেছে তার বাসভবনে, কানাডার টরন্টো শহরে। টরন্টো কানাডার সবচেয়ে জনবহুল শহর। তাই শহর থেকে কিছুটা দূরে গ্রামের মতো পরিবেশে তীব্রর বিশাল বাসভবন। আর এই বিশাল বাসভবনের সামনে দাঁড়িয়ে আছে তীর। অসহায়ের মতো একবার বিশাল বাড়িটা দেখে আফসোসের সুরে বলল, আল্লাহ, দুনিয়াতে কি বন্ধুর অভাব পড়েছিল? বেছে বেছে এই গুণধর বন্ধু আমার কপালে ফেলেছেন। দেখেছেন, শালা আমাকে বাড়িতে ঢুকতে দিল না। এখন আমি মধ্য দুপুরে না খেয়ে কোথায় কোথায় ঘুরবো? সেই বিয়ে খাওয়ার পর আর কিচ্ছু আমার পেটে পড়েনি এখনো। তীরের এত আহাজারি শুনে লাবিব একবার দোতলা থেকে নিচে তাকালো তীরের দিকে, তো একবার তীব্রর বন্ধ ঘরের দিকে। আপাতত বসের মনোভাব বোঝা সম্ভব হচ্ছে না, তাই আপাতত কিছু না বুঝে নিজের জন্য বরাদ্দ ঘরে ঢুকে গেল লাবিব।
তীরের চিন্তা তার হচ্ছে না, কারণ তীর ফ্লাটিং মাস্টার। নিশ্চিন্ত আশেপাশে থেকে নিজের জন্য কোনো না কোনো জায়গা জোগাড় করেই ছাড়বে। আর হলেও তাই। লাবিব ফ্রেশ হয়ে এসে দেখে তীর লনে বসে একজন কানাডিয়ান মেয়ের সাথে ফ্লার্ট করছে। এই দৃশ্য দেখে লাবিব নিজেকেই বাহাবা দিল। লাবিবের ভাবনা কখনোই ভুল হয় না। আজ দিয়ে প্রায় সপ্তাহখানেক হলো এই টরন্টো শহরে আসা তীব্রর। এক সপ্তাহর এই 7 দিনে কারো সাথেই তেমন কোনো কথা বলেনি তীব্র। মুখ গম্ভীর করেই রেখেছে সবসময়, আর মেজাজ সে তো বলার বাইরে। আজ ছুটির দিন হওয়ায় সবাই আজ বাড়িতে। সবাই বলতে তীর, লাবিব আর তীব্র। তীব্র সকাল থেকেই রুমে বসে ল্যাপটপে কাজে ব্যস্ত। লাবিব হলরুমে বসে ল্যাপটপে মুভি দেখছে। তীরের সকাল থেকেই কোনো খোঁজ খবর নেই, সে লাপাত্তা। যদিও তীরকে নিয়ে তেমন কোনো ভাবাবেগ নেই কারোরই, কারণ তীর ফ্লাটিং মাস্টার। নিশ্চিত কারো না কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে, সময় হলে ঠিকই চলে আসবে। লাবিব রাতের জন্য রান্না করছে। টুকটাক রান্না সে পারে, যদিও তীব্রর মতো পারে না। তবে নিজের জন্য আর কি যতটুকু দরকার লাবিব পারে। তীব্র সে তো নিজের জন্য নিজের মতোই বানিয়ে খায়। তাছাড়া তীব্রর গম্ভীরতা আর রাগ এখানে এসে যেন শতাধিক বেড়েছে। তাই আপাতত বসকে রাগানোর জন্য একটা শব্দ উচ্চারণ করতে ভয় পায় লাবিব। ইভেন অপরতলায় যাওয়ার খুব প্রয়োজন না হলে যাওয়া হয় না আজকাল। লাবিবের রান্নার মাঝেই কলিং বেল বেজে ওঠে। লাবিব তখন সালাড কাটছিল। তীর চলে এসেছে ভেবে দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলতে খুলতেই বলল, তীব্র ভাই, কোথায় হাওয়া হয়ে গিয়েছিলেন আপনি? সেই সকাল থেকে কোনো খোঁজ নাই আপনার। বস সকাল থেকে এখনো নিচে নামেনি, শুধু 1 কাপ কফি খেয়েছে। আর আপনি? তীর লাবিবকে এইভাবে শক্ত রূপে দেখে একরাশ বিরক্তি নিয়ে বলল, সাইড দে ভাই, ভেতরে আসতে দে। লাবিব হাঁক চকিয়ে ঝটপট সরে দাঁড়ালো। তার বিস্ময় এখনও কাটেনি। 4 বার গুনে গুনে 4 বার তীব্রর ডাকার পরেও তীর বা লাবিবের আসার নামগন্ধ না পেয়ে তীব্রর বিগড়ানো মেজাজটা আরও বিগড়ালো। মাথা দপদপ করছে ব্যথায়। টানা কয়েক দিন নির্ঘুম থাকায় মাথা দপদপ করছে। তীব্রর রাগে গজগজ করতে করতে আবারও বলল, এই লাবিব, কোথায় মরছিস তোরা? শালা, আমি যদি রুম থেকে বের হই আজ তোদেরকে এখানে পুঁতব। 5ম বার ডাকার পর তীব্র ক্ষিপ্ত হয়ে রুম থেকে বের হয়ে নিচে এসে দেখে চারদিকে অন্ধকার। রাগে গজগজ করতে করতে কিছু বলতে গিয়েও থেমে যায়। অন্ধকারে একটা ছায়ামূর্তি এগিয়ে আসতে দেখে তীব্র থম মেরে দাঁড়ায়। অন্ধকারেও সে ছায়ামূর্তি চিনতে ভুল করেনি। আচমকায় হলুদ রঙের আলো জ্বলে উঠল। সেই ক্ষীণ আলোয় ভেসে উঠল স্বর্ণালী মায়াবিনী মুখখানা। সেই মায়াবী মুখখানায় তীব্রর দুনিয়া থমকে যায়। তীব্রর সমস্ত সত্তা হারিয়ে যায়। সেই তীব্র হারিয়ে গিয়ে নতুন তীব্র হয়ে ধরা পড়ে। তার মায়াবতী মায়াবিনী বউ, জান বউ, ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে। হাতে তার ছোট্ট সাইজের একটা কেক, মুখে লেগে আছে মিষ্টি হাসি। শুভ জন্মদিন প্রিয় রাক্ষস মশাই। হ্যাপি বার্থডে দোস্ত। মুহূর্তের মধ্যেই চারদিকে আলো জ্বলে উঠতেই তীর, লাবিব, মীর একসাথে চেঁচিয়ে উঠল। তীব্রর সেদিকে কোনো ধ্যান নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদির দিকে। হৃদির পরনে কালো রঙের একটা সালোয়ার কামিজ, লম্বা চুলগুলো একপাশে মোটা বেনি করা, মুখে কোনো প্রসাধনী নেই, শুধু ওই মিষ্টি হাসি ছাড়া। তাতেই কি অপরূপ লাগছে। ওই মিষ্টি হাসি কি যথেষ্ট নয় তীব্রর হার্ট ব্লক করার জন্য? হৃদি হাতের কেকটা কাটার জন্য তীব্রর দিকে বাড়ালো। তীব্র একবার কেক তো একবার হৃদিকে দেখে চাকুটা নিজের হাতে নিতেই সবাই হো হো করে উঠল। তীব্র চাকু নিয়ে কেক কাটার বদলে কেকটাকে উল্টে নিচে ফেলে দিল। সবাই আশ্চর্য হয়ে তাকালো তীব্র দিকে। তীর সাথে সাথেই বলল, এটা কি করলি তীব্র? হৃদিতা কত কষ্ট করে তোর জন্য একটা কেক বানালো, আর তুই? তীরের কথা শেষ হওয়ার আগেই তীব্র হৃদিতার দিকে তাকিয়ে বলল, গেট আউট। হৃদি তীব্রর কথায় ছলছল চোখে তাকিয়ে বলল, সরি আই সেড গেট আউট। তীব্র হুঙ্কারে হৃদি কেঁপে উঠল। কাপা কাপা গলায় বলল, আমায় মাফ। আই সেড গেট আউট অফ মাই হাউস। দেখ তীব্র,
হৃদি ছোট মানুষ, ভুল করেছে, মাফ। মীরের কথায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলল, ছোট ছোট মাই ফুড, ওর স্বামীর থেকে বেশি বাপ ইম্পর্টেন্ট। তো যা, বাবার কাছে যা, বের হ আমার বাড়ি থেকে। তীব্রর হুঙ্কারে হৃদি আবারও কেঁপে উঠলেও এবার সাহস করে ঝট করে জড়িয়ে ধরল তীব্রকে। তীব্র মুহূর্তের মধ্যেই হয়ে দাঁড়ালো। হৃদি তীব্র বুকে মুখ গুজে ফুপিয়ে উঠল। বিড়বিড় করে কিছু বলায় হৃদির ঠোঁট তীব্রর বুকে বারবার ছোঁয়া লাগছে। তীব্র ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। হৃদিকে ছাড়াতে চাইলে হৃদি আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ প্লিজ, এবার আমায় মাফ করে দিন প্লিজ। আর হবে না এমন, আর কখনো আমি আপনার অবাধ্য হব না। সরি তো, এতগুলো সরি। তীব্র জোর করে হৃদিকে নিজে থেকে ছাড়িয়ে মীরের উদ্দেশ্যে বলল, একে বাংলাদেশে দিয়ে আয়, নয়তো যেখানে আছে সেখানে যাক। এটাকে যেন আমার বাড়িতে না দেখে, নয়তো তোদের জন্য ভালো হবে না। কথাটা বলেই তীব্র হন হন করে রুমে চলে গেল। তীব্র যেতেই মীর ক্ষিপ্ত মেজাজে বলল, দেখলি দেখলি, শালা কেমন প্রচণ্ড পেয়াদব। তীর নিজেও কিছুটা ভেবাচাকা খেয়ে বলল, এটা কি হলো? কই ভাবলাম তীব্র খুশি হয়ে আপনাকে 2-4টা শাড়ি গিফট করবে। ধুর, ভাবি আপনি একদম চিন্তা করবেন না। বিদেশে 2-4টা বাড়ি আছে, তাই বলে কি নিজের মাথা কিনে নিয়েছে? সেই ওর মাথা তো আল্লাহই দিয়েছে। এই চল, এখানে আর থাকবো না, এরপরেই শালা ডাকলেও আর আসবো না। মীর বিরক্ত হয়ে বলল, হৃদিকে কোথায় রাখবো? এখান থেকে শহর অনেক দূর। তাছাড়া হৃদি মলিন মুখে মীরের কথার বিপরীতে বলল, সরি ভাইয়া, আপনাদের আমার জন্য অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। আমি তীর সাথে সাথেই বলল, কি যে বলেন না পিচ্ছি ভাবি, এই শালাকে তো সকালে দেখব, আর আপনি একদম চিন্তা নট থাকেন। আমরা এই বাসায় না, কিন্তু পাশের বাসায় থাকবো। চলুন চলুন। মীর কিছুটা বিরক্ত হয়ে বলল, মানে গিয়ে বুঝাবো। আয়, আসুন পিচ্ছি ভাবি। হৃদি তা দীর্ঘশ্বাস ফেলে ওপরের দিকে একবার তাকিয়ে তীরের পিছু পিছু গেল। এদিকে লাবিব হতাশ হয়ে ওদের যাওয়া দেখল। হতাশ কণ্ঠে বলে উঠল, বসের যা মেজাজ আজকাল, যদি হৃদি এখানে থাকতো কি কাণ্ড বাঁধাবি বলা মুশকিল। তীব্রর পাশের বাসায় থাকে একজন ভদ্র মহিলা। বয়স 30 হলেও বোঝা মুশকিল। গুনে গুনে 10 বছর কমানো যাবে এমন সুন্দরী সেই মেয়েটা। তীর কানাডিয়ান ভাষায় মেয়েটার সাথে কথা বলছে। মেয়েটা একবার হৃদিকে দেখছে তো আবার বেশ উৎসুক হয়ে কথা বলছে তীরের সাথে। তীর আলুথালু কি বলল জানা নেই, তবে অলিভিয়া মিষ্টি হেসে এগিয়ে এলো হৃদির দিকে। হৃদির হাত ধরে মিহি কণ্ঠে বলল, Come dear, you are very pretty girl and your hair, my god, so long. I like it. হৃদিতা হকচকিয়ে মেয়েটির ইংরেজি কথার বিপরীতে মুচকি হাসল। বিদেশি মেয়েটি যথেষ্ট আন্তরিক। হৃদিকে নিয়ে মেয়েটি ভেতরে যেতেই মেয়ের ক্ষিপ্ত সুরে বলল, বাল বলতে এসো। হৃদি বুঝতে পারলে কি হতো? তীর দাঁত কেলিয়ে হেসে বলল, হৃদি বোঝে না কানাডিয়ান ভাষা। তাছাড়া মিথ্যা কি বলেছি? হ্যাঁ, আমি বলেছি হৃদি তীব্রর বোন। তীব্র ওর বোনকে খুব ভালোবাসে। তীব্র আজ বাসায় নেই, তাই আজকের রাতটা তার সাথে হৃদিকে থাকতে দিতে। তো মিথ্যে নয় এটা? দেখ, আমি যদি এখন বলতাম মেয়েটাকে হৃদি তো তীব্রর বউ হয়, তবে আজ আর এত আদর করে ওকে নিয়ে যেত না। কেন? মিস আলভিয়া তীব্রকে পছন্দ করে, তাই তো এখানে শহর থেকে দূরে এখানে বাড়ি বানিয়েছে। কিন্তু আজ পর্যন্ত তীব্রর পাত্তা পায়নি। বরং আলভিয়াকে দেখলে তীব্র বিরক্ত হয়। তীব্র তো গার্ডদের বলে দিয়েছে আলভিয়া যেন তীব্র থাকাকালীন এই বাড়িতে না আসে। মেয়েটা একটু গায়ে পড়া টাইপ, আর তুই তো জানিসই তীব্রর মেয়েদের স্পর্শে অ্যালার্জি আছে। মেয়ের তপ্ত একটা নিঃশ্বাস ফেলে বলল, তুই শিওর হৃদি এখানে সেফ থাকবে? 100% শিওর। মিস আলভিয়া কিন্তু তীব্র আর তীব্রর জিনিসগুলোর বেশ যত্ন করে, যেমন ধর তীব্রর গাছপালা ইত্যাদি ইত্যাদি। কানাডিয়ান সময়ে রাত প্রায় 2টা বাজছে। এখানে আসা ঘন্টা পার হয়েছে। হৃদি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না। মূলত নতুন জায়গায় ঘুম আসে না হৃদির। তারপর আবার অপরিচিত দেশ। হৃদি উঠে ব্যালকনিতে গেল। এখান থেকে তীব্রর বাসা দেখা গেলেও চারদিকে সবটা নিস্তব্ধ হয়ে আছে। মিস আলিভিয়ার বাড়ির আগে আরও কয়েকটা বাড়ি আছে, তবে বেশ ছোট। সবচেয়ে বড় তীব্রর বাড়ি। বিশাল বড় এরিয়া জুড়ে দোতলা বাড়ি। হৃদি এতক্ষণ পর খেয়াল করলো তীব্রর বাসাটা প্রায়
কাচেরই তৈরি। চৌধুরী বাড়িতে তীব্র নিবাস ও কাচের তৈরি। লোকটার কাচের তৈরি এমন বাড়ি বেশ পছন্দ হয়তো। হৃদিতা হতাশ হয়ে শুয়ে শুরু থেকে সবটা ভাবল। তীব্রকে বোঝা তার কাছে ভীষণ কঠিন লাগছে। তীব্র নামক এই অধ্যায়টাও বেশ কঠিন হৃদিতার কাছে। তার কাছে তার অপ্রিয় রাক্ষস মশাই মানে আসতো একটা রহস্য মানব, একটা নিষ্ঠুর মানব। তবে এই নিষ্ঠুর মানুষটাকেই হৃদিতা ভীষণভাবে ভালোবাসে। হৃদির ভাবনার মাঝেই প্রখর আওয়াজে রুমের দরজা খুলে যায়। হৃদি আওয়াজ শুনে ব্যালকনি থেকে রুমে আসতেই থমকে যায়। তীব্র হৃদিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কোনো কথা ছাড়াই হৃদির হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মিস অলিভিয়া বারবার কানাডিয়ান ভাষায় কিছু তো বলছে, কিন্তু তীব্র এদিক ওদিক কোনো দিক না তাকিয়ে হৃদিকে টেনে নিয়ে বাইরে এলো। মিস অলিভিয়া তীব্রকে আটকাতে তীব্রর হাত ধরতেই সে এক ঝটকা মেরে সরিয়ে রেগে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি। মিস অলিভিয়া ছিটকে দূরে পড়তেই হৃদি চেঁচিয়ে উঠল, কি করছেন আপনি? ছাড়ুন আমার হাত, আপু লেগেছে মনে হয়। তীব্র হুঙ্কার দিয়ে বলল, চুপ। হৃদি তীব্র হুঙ্কার শুনে ভয়ে কেঁপে উঠে বুকে থুথু ছিটিয়ে বলল, এমন বাঘের মতো হুঙ্কার দেন কেন? ভয় পাই না আমি? আমি ছোট মানুষ, একটু ধীরে ধীরে কথা বলবেন। বাপ রে, একদিন আমি ধমক শুনেই না হার্ট অ্যাটাক ফ্যাটাক করে। হৃদি আরও কিছু বলার আগে তীব্র হৃদিকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল নিজের বাড়ির উদ্দেশ্যে। হৃদি প্রথমে ভয় পেলেও নিজ থেকেই কি শক্ত করে ধরল তীব্রকে। হৃদি মুখ উঁচিয়ে একবার অলিভিয়াকে দেখতে চাইল, কিন্তু ততক্ষণে তীব্র বেরিয়ে এসেছে বাড়ি থেকে। হৃদি ক্লান্ত ভঙ্গিতে মাথা এলিয়ে দিল তীব্র বুকে। তীব্র মুহূর্তের মধ্যেই হাঁটা থামিয়ে কয়েক পলক হৃদিকে দেখে আবারও হাঁটতে শুরু করলো। বিশাল বড় মাস্টার বেডরুমে এসে থামল তীব্র। হৃদি তাকে কোল থেকে নামিয়ে বেডে বসিয়ে বলল, আজকে রাতে এখানে থেকে কাল সকালে বেরিয়ে যাবেন এই বাড়ি থেকে। হৃদি তীব্র কথায় তোয়াক্কা না করে খাট থেকে নামতে নামতে বিড়বিড় করে বলল, তাহলে এখানে আনার কি দরকার ছিল? যত সব ঢং। হৃদি বিড়বিড় করে বললেও তীব্র শুনেছে। তীব্র কিছুটা প্রতিবাদ স্বরূপ বলল, তীব্র চৌধুরী বউ কারো বাসায় থাক, এটা লোক জানলে কি বলবে, সে ভেবে এখানে নিয়ে আসা। নট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ। হৃদি তীব্র কথায় লাফিয়ে উঠে বলল, কি? আমি এক্ষুনি চলে যাব, এত অপমান আর সহ্য হচ্ছে না। হৃদি কথাটুকু শেষ করে যেই না কয়েক কদম এগিয়েছে, তীব্র রাগে হিসিয়ে বলল, খবরদার, এক পা যদি আর বাইরের দিকে যায় তো এখানে পুঁতে রাখবো। হৃদি তীব্রর হুমকি শুনে মুচকি হাসল, মনে মনে ভাবল, দাদি ঠিকই বলেছে, এই পোলা হচ্ছে আগুনের গোলা, আর আগুনের গোলাকে খুব ধীরে ধীরে নদীতে ডুবাতে হয়, প্রেমের নদীতে। যদিও প্রেমের সাগরে ডুবাতে চেয়েছিলাম, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, ছোট নদী থেকেই শুরু হোক। হৃদি পুরো বেডরুমের এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে লাগল। বিশাল বড় বেডরুম, ঠিক কোনো মুভিতে দেখা সিনারির মতো। এক পাশে বিশাল বড় বড় সোফা, অন্য পাশের পুরো দেয়াল জুড়ে আলমারি, এক পাশে একটা কাচের দরজা, হয়তো বাথরুম। ঘরের মাঝে বিশাল বড় বেড, একদম সাদা সাদা, মানে বেড থেকে যাবতীয় সবকিছুই সাদা। হৃদির এত সাদার মাঝে নিজেকে কালো বিন্দু মনে হচ্ছে। তবে অসম্ভব সুন্দর এই রুম। এদিক ওদিক দেখতে দেখতে হুট করে হৃদির চোখ যায় ছাদের দিকে। হৃদি ছাদের দিকে তাকাতেই লাফিয়ে উঠে তীব্রকে জড়িয়ে ধরল। তীব্র কিছুটা হকচকিয়ে উঠল। বুকের মাঝে মিশে থাকা ছোট্ট এই পাখিটাকে এখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছে করলেও নিজের ইগো আর রাগ বজায় রাখতে ধরল না, তবে নিজের থেকে সরালেও না। সমস্যা কি? আল্লাহ, আপনার বাসার ছাদ থেকে পানি বের হচ্ছে, দেখুন দেখুন। তীব্র ভ্রু কুঁচকে একবার ওপরে তাকালো। মাথার ওপরে কাচ সিস্টেমে করে ছাদ করা, সেই ছাদে চকচকে কাচের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে শস্য পানি। তীব্র শান্ত স্বরে বলল, ভর কি আছে, এটা ডিজাইন। যদি ছাদ ফুটো হয়ে গায়ে পানি পড়ে? ফুটো? লাইক সিরিয়াসলি? ফুটো হলে এক্ষুনি ফুটো হয়ে আপনার গায়ে পানি পড়ছে না কেন? আর কথা কথা এইভাবে জড়িয়ে ধরবেন? হৃদিতা সাথে সাথেই তীব্রকে ছেড়ে দিয়ে মুখ ভেঙচে কেটে বলল, আপনাকে শুধু এইভাবে কেন? কোনোভাবেই আপনাকে জড়িয়ে ধরার শখ নেই আমার। নিজেকে কি মনে করেন?
যেই দেখতে একটু সুন্দর অমনি নিজেকে বলিউড হলিউডের হিরো ভাবেন? হ্যাঁ, তীব্র হৃদির কথায় খানিকটা অবাক হলেও দাঁতে দাঁত চেপে বলল, তো কাকে জড়িয়ে ধরে শখ আছে, আর নিজেকে কিছু মনে করার প্রয়োজন নেই। আই নো হু আই অ্যাম। হৃদি হামি তুলে বলল, আমার প্রিন্সকে, আবার কাকে? আর আমিও জানি হু আর ইউ। তাই বেশি পক পক না করে দেখি শুনুন তো ঘুমাবো আমি। কাল আবার লং জার্নি করতে হবে। চলেই যখন যেতে হবে একটু আরাম করে ঘুমিয়ে নিই। তীব্র হৃদির নির্ভয় ব্যবহারে কিছুটা অবাক হয়েছে, তবে তা প্রকাশ করল না। হৃদির চুপচাপ শুয়ে পড়া দেখল। হৃদির চুপচাপ শুয়ে পড়া দেখে তীব্রর মেজাজ খারাপ হলো। ঠাস করে পাশে থাকা ছোট্ট ফুলদানি ভেঙে ফেলতেই হৃদি লাফিয়ে উঠে বলল, কি সমস্যা কি আপনার? এত রাগ কেন দেখাচ্ছেন? বললাম তো কালকেই চলে যাব আপনার বাড়ি থেকে, আর আসবো না আমি আপনার কাছে। এবার প্লিজ শান্ত হন, নিজে ঘুমান আর আমাকেও ঘুমোতে দিন। বলেই কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল হৃদিতা। তীব্র এবারও বেশ অবাক হলো হৃদির হঠাৎ এমন ব্যবহারে, তবে আর কিছু না বলে খাটের অপর পাশে শুয়ে পড়ল। তীব্র শুয়ে পড়তেই হৃদি ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। বাপরে বাপ, বাঘের গুহায় বাঘকে টেক্কা দেওয়া লাগছে তার কাছে। ব্যাপারটা ঠিক এমনই। এদিকে তীব্র বারবার হৃদির কথাই ভাবছে, এই ভিতর টিমের হলোটা কি? আমাকে দেখলেই দিনে দুবার করে জ্ঞান হারায়, আর আজ আমার সাথে এত কথা বলছে। তো এত রব নিয়ে এত সাহস হলো কবে? তীব্রর ভাবনার মাঝে হৃদি আরও একটা সাহসিকতার কাজ করেছে। ঘুমের ঘরে তীব্র বুকে মাথা রেখে জড়িয়ে ধরেছে। তীব্র চরম অবাক হয়ে কম্বলের ভেতরে ঘুমিয়ে থাকা চড়ুই পাখির মতো ছোট্ট পাখিটাকে দেখল। এক পা তীব্রর গায়ে তুলে এক হাতে তীব্রর পেট জড়িয়ে ধরে তীব্রর বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তীব্র অনুভব করলো এই চড়ুই পাখির বাচ্চা তার বুকে থাকায় তার শরীরে শীতল বাতাস বইছে। কয়েক গুণ বেশি জোরে ধকধক করছে হৃৎপিণ্ড নামক যন্ত্রটা। তীব্র আলতো করে হৃদিকে সরিয়ে দিলেও হৃদি আবারও একই কাজ করছে। বালিশ রেখে তীব্রর বুকে উঠে আসছে। তীব্র ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে হৃদিকে টেনে নিয়ে এলো নিজের আরও কাছে। হৃদি আরাম পেয়ে তীব্রর সাথে আরও মিশে যেতেই তীব্র আলতো করে ঠোঁট ছোঁয়ালো হৃদির কপালে। জাদু জানেন ব্ল্যাক রোজ? এই তো মুহূর্তে কাবু করে নিলেন আমার শত রাগ, জেদ, ইগো আপনাতে এসে থেমে যায়। কেন জানাবো? আমার ম্যাজিশিয়ান আপনি চান। তীব্র এসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়ল। তীব্রর ঘুম ভাঙল বুকের মাঝে খালি খালি লাগায়। হাতড়ে হৃদিকে বুকে না পেয়ে ঝট করেই উঠে বসল। আশেপাশে তাকিয়ে হৃদিকে না দেখে ডাকার উদ্দেশ্যে মুখ খুলতেই গিটারের টুংটাং শব্দ কানে এসে বাড়ি খেল। গিটারের শব্দ আসছে ওপর থেকে, মানে ছাদে। তীব্র হন্তদন্ত পায়ে ছাদে উঠে চারদিকে অন্ধকার দেখে লাইট জ্বালাতেই চারপাশ আলোয় আলোয় আলোকিত হয়ে উঠল। লাল বেলুন দিয়ে সুন্দর করে ডেকোরেট করা পুরো ছাদ। ছাদের ওপর থাকা সুইমিং পুলে পুরোটা জুড়েই লাল গোলাপে ভরা। তীব্রর ভ্রু কুঁচকে গেল এসব দেখে, তবে এসবে তীব্র হৃদয় ভিজল না। চিন্তিত মুখে আবারও হৃদিতার নাম ধরে ডাকবে, তার আগেই ভেসে এলো গানের কণ্ঠ। তীব্র গানের আওয়াজ শুনে কিছুটা এগিয়ে যেতেই থমকে গেল হৃদিতাকে দেখে। লাল টকটকে একটা গাউন পরে ছাদের ঠিক কিনারা ঘেঁষে একটা টুলে বসে আছে, হাতে গিটার, তাতেই সুর তুলে গাইছে। খোলা চুলগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে, চারদিকে মৃদু বাতাস বইছে, যার কারণে হাওয়ার তালে দুলছে তারা। মুখে তেমন কোনো মেকআপ নেই, তবে ঠোঁটে লাল লিপস্টিক, ডাগর ডাগর চোখটায় কাজল টানা ব্যাস, তাতেই এত মায়াবিনী লাগছে। হৃদিতা গান গাইতে গাইতে তাকালো তীব্র দিকে, যেন গানের প্রতিটি লাইন তার মনের অব্যক্ত না বলা কথাগুলো প্রকাশ করছে। হৃদির চোখে পানি টলমল করছে। এইটুকু গেয়েই থেমে যায় হৃদিতা। গানের প্রত্যেকটি লাইনে যেন নিজের অনুভূতি প্রকাশ করছে সে, কিন্তু কান্নার ফলে আর গলা ভারী হয়ে আশায় গাইতে পারল না। এদিকে তীব্র হৃদিকে থামতে দেখে কোনো কথা ছাড়াই পেছন ঘুরে চলে যেতে চাইলে হৃদি সাথে সাথেই ডেকে ওঠে, অপ্রিয় রাক্ষস মশাই। তীব্র যেন গিয়েও থেমে যায়। হৃদিতা তীব্রকে থামতে দেখে ভারী গাউনটা তুলে এগিয়ে আসে কয়েক কদম। আমি আপনাকে অনেক ভালোবাসি প্রিয় রাক্ষস মশাই। আপনি আমার উপর রাগ করেছেন জানি আমি সেটা, কিন্তু বিশ্বাস করুন আমার জীবনে আপনার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর কেউ নেই।
আম্মা যখন আমাকে সেই ভিডিও দেখাচ্ছিল তখন না চাইতে আমার কষ্ট হয়েছিল, হয়তো জন্মদাতা পিতা বলে। আমি শুধু চেয়েছিলাম বাবাকে যেন আর না মারা হয়। হৃদি থামতেই তীব্র শান্ত স্বরে বলল, ও ছেড়ে দিয়েছি, তাই স্বামীর কথা মনে পড়েছে, তাই তো? হৃদিতা তীব্রর কথায় ছলছল চোখে তাকালো তীব্রর দিকে। ছেড়ে দিয়েছে বলে যে তীব্র কথা মনে পড়েছে তেমনটা নয়। সে তো সেদিন সকালেই ঢাকায় তীব্রর কাছে চৌধুরী নিবাসে যেতে চেয়েছিল, কিন্তু পরে জানলো তীব্র নাকি এখান থেকে সোজা এয়ারপোর্টে গিয়ে দেশের বাইরে চলে গিয়েছে। এরপর টানা 5 দিন হৃদি জ্বরে ভুগেছে। তবুও অসুস্থ শরীর নিয়ে জেদ ধরে এখানে আসা তার। তীব্র হৃদির পাসপোর্ট অনেক আগেই করিয়ে রেখেছিল, সেটা মীরের কাছে ছিল বলেই সে আসতে পেরেছে, নয়তো এক দেশ থেকে অন্য দেশে যাওয়া তার জন্য সম্ভব ছিল না। তবে পাসপোর্টে নিজের নামটা দেখে বেশ অবাক হয়েছিল। হৃদিকে কিছু বলতে না দেখে তীব্রর মেজাজ খারাপ হলো। তিক্ত স্বরে বলল, আপনার এসব নাটক শেষ হলে এবার আসতে পারেন। হৃদি তার ফুপিয়ে ফুপিয়ে কান্নার মাঝে তীব্র আবারও বলল, কি সমস্যা করে তোর? কাছিস কেন? হৃদি কান্না ভেজা স্বরে বলল, আমায় মাফ করে দিন প্লিজ, আমি আর কখনো আপনার অবাধ্য হব না। সেই সুযোগ কি আমি আর দেব? হৃদি চোখের পানি মুছে নিজেকে শান্ত করতে চেয়েও পারল না। বারবার এই অবাধ্য চোখের পানিগুলো ঝরতেই যাচ্ছে। তীব্র ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, এই রাতে আর কোনো ড্রামা চাই না, চুপচাপ নিচে আসুন। বলেই তীব্র গটগট করে চলে গেলেও হৃদি জেদ করে সেখানেই দাঁড়িয়ে রইল। প্রকৃতি যেন ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে, আজও তার ব্যতিক্রম হয়নি। হৃদির কান্নায় যেন মেঘেরাও আজ কাঁদবে। তাই তো চারিদিকে মেঘের গর্জন শোনা যাচ্ছে। তারা যেন হৃদিকে জানান দিচ্ছে, আমি আসছি তোমার কান্নার ভাগিদার হতে। চারিদিকে তখন জোরালো হাওয়া বইতে শুরু করেছে। সন্ধ্যা থেকে আবহাওয়া গুম ধরে থাকলেও মধ্যরাতে বেশ বাতাস বইছে। সেই বাতাসের মধ্যেই ছাদের সুইমিং পুল সাইডে বসে আছে হৃদিতা। শরীরে মৃদু কম্পন জানান দিচ্ছে তার শরীরের জোর এখনও তার পিছু ছাড়েনি। সুযোগ পেয়ে তারা আবারও মনে হয় চেপে বসেছে। ঠান্ডায় কেঁপে কেঁপে উঠলেও এক প্রকার জেদের বসেই বসে আছে হৃদিতা। ভারী গাউনের নিচের অংশ পুরোটাই পানিতে ভেজা। খোলা চুলগুলো কোনো মতে পেঁচিয়ে বেঁধেছে হয়তো, যার ফলে ওয়েস্টার্ন এই পোশাকের পিঠ ও গলার অনেকাংশই দৃশ্যমান। ওদিকে তীব্র রুমে ফিরে আসলেও হৃদিকে আসতে না দেখে মেজাজ চরম খারাপ হলো। এই বাতাসের মধ্যেও মেয়েটা জেদ ধরে বসে আছে। তীব্র রাগে হিস হিসিয়ে নিজেই বলল, এবার শরীর খারাপ হলে সত্যি সত্যি পুঁতে রাখবে এখানে, অবদ্ধ নারী। তীব্র হৃদির উপস্থিতিতে খুশি হলেও ইগোর কারণে তা প্রকাশ করছে না। না তার সাথে ভালো করে কথা বলছে, না তার থেকে দূরে থাকতে পারছে, না কাছে যেতে পারছে, না দূরে ঠেলে দিতে পারছে। অদ্ভুত এই সংঘর্ষে তার বিগ্রানো মেজাজ আরও খিঁচুনি দিয়ে উঠেছে। রাগে দুঃখে ইচ্ছে করছে সব এক্ষুনি তছনছ করে ফেলতে। আবার বউয়ের জন্য মনটাও কেমন করছে। সে এইটুকু তো বুঝেছে, হৃদির সংস্পর্শে আসলে তার রাগ জেদ ইগো কিছুই আর কাজ করে না। দূরে থাকলেই তাদের যত মাতাব্বরি। তীব্র বিরক্ত হয়ে আবারও গটগট পায়ে ছাদে গিয়ে পৌঁছালো। ততক্ষণে বৃষ্টি শুরু হয়েছে ঝমঝমিয়ে। তীব্র ক্ষিপ্ত মেজাজ নিয়ে ছাদে আসলো, হৃদিকে দেখে আটকে উঠল। কারণ হৃদি ছাদের রেলিংয়ের ওপর পা ঝুলিয়ে বসে বৃষ্টিতে ভিজতে আছে। একটু এদিক ওদিক হলেই সোজা নিচে গিয়ে পড়বে। তীব্র এদিক ওদিক না তাকিয়ে ছুটে গিয়ে হৃদিকে রেলিং থেকে নামিয়ে ঠাস করে থাপ্পড়ে বসালো গালে। রাগে গজগজ করতে করতে বলল, এই মনে শখ জেগেছে, মরবি? হৃদি থাপ্পড় খেয়ে উল্টে পড়ল নিচে। গালে হাত দিয়ে তাকালো তীব্রর দিকে। তীব্র আবারও তেড়ে আসতেই হৃদি তীব্রর পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তীব্র থমকে গেল। হৃদির কান্না বরাবরই তার প্রিয়। বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে যখন কাঁদে তখন ঠিক একটা আদুরে বাচ্চা লাগে, কিন্তু এখন এই কান্নায় তীব্র বুকে কাটার মতো বিঁধছে। তীব্র হাঁটু মুড়ে হৃদির সামনে বসতেই হৃদি তীব্রর গলা জড়িয়ে কাঁধে মুখ গুজে দিয়ে বলল, আমি আপনার সাথে বাঁচতে চাই প্রিয় রাক্ষস মশাই, নিন না আমাকে আপনার করে, আর অবাধ্য হব না তো, পাক্কা প্রমিস। তীব্র হৃদির কথায় মুচকি হাসল। হৃদির বাচ্চামো কথাগুলো মনে ধরলেও প্রকাশ করলো না। এক হাত কোমরে পেঁচিয়ে হৃদিকে কোলে তুলে নিয়ে রুমে এসে নামিয়ে দিল।
যান, চেঞ্জ করে নিন। বলে হৃদির দিকে তাকাতেই শুকনো ঢোক গিলল তীব্র। ভেজা কম্পিত হৃদিকে দেখে তীব্র মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে। সে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে এলো হৃদির কাছে। ওয়েস্টার্ন এই গাউনের গলা বড় হওয়ায় গলা আর কাঁধের অংশ খোলা দৃশ্যমান, আর তাতেই হৃদিকে আবেদনময়ী লাগছে। তীব্র হৃদির কাছে এসে হৃদির নিচু করে রাখা মুখটা তুলে চোখে চোখ রেখে নেশাক্ত কণ্ঠে বলল, আপনি কি আমল করে নেই বউ? হৃদি তীব্রর এমন নেশাক্ত কণ্ঠে আবারও কেঁপে উঠল। ভয়ে লজ্জায় মুখ গজল তীব্রর বুকে। তীব্র হৃদির সম্মতি বুঝে হৃদিকে কোলে তুলে নিয়ে বেডে শুইয়ে দিল। নেশাতুর কণ্ঠে বলল, চোখ খুলে যান। তীব্রর নেশাতুর কণ্ঠে হৃদি শিহরিত হয়ে খামচে ধরল তীব্রর টি শার্ট। ধীরে ধীরে চোখ খুলে চাইল তীব্র দিকে। ভেজা ভেজা মুখে বিন্দু বিন্দু জল দানার মতো দেখাচ্ছে। তীব্রর চোখে চোখ পড়তে হৃদি যেন সম্মোহিত হয়ে গেল। নেশাক্ত নীলাভ আকর্ষণীয় চোখ জোড়া হৃদি তার বরাবরই প্রিয় হলেও আজকে যেন সেই চোখ জোড়া সম্মোহিত করছে তাকে, তার নেশায় মত্ত করেছে তাকে। তীব্র হৃদির কপালে ঠোঁট ছুঁয়ে দিতেই হৃদি চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই বন্ধ চোখের কোণা থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণা। তবে এই অশ্রু কষ্টের না, এই অশ্রু সুখময়। হৃদি তীব্রর বন্ধ চোখের ওপর নিজের উষ্ণ ছোঁয়া দিয়ে আঁকড়ে ধরল হৃদির কম্পিত নরম ঠোঁটজোড়া। মত্ত হলো অমৃত সুধা পান করতে। হৃদি এক হাতে তীব্র টি শার্ট খামচে ধরে, অন্য হাত দিয়ে তীব্র চুল মুঠি করে ধরল। তীব্রর অবাধ্য হাতের বিচরণ বৃদ্ধি পেতেই হৃদি ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। হৃদি তীব্রর গাউনের চেইন টেনে নামাতেই হৃদি ঝট করে জড়িয়ে ধরল তীব্রকে। তীব্র হৃদির ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবাতেই হৃদি জোরে জোরে শ্বাস নিয়ে গুঙ্গিয়ে উঠল। ধীরে ধীরে তীব্র নিচে নামতেই হৃদি ছটফটিয়ে ওঠে। না না প্লিজ। হৃদি না না করতেই তীব্র হৃদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, না, না করে না যান। তীব্রর কথায় ব্যাকুলতা স্পষ্ট। এই মুহূর্তে হৃদির না বলা তীব্র কোনো মতেই মানতে রাজি না। তীব্র আবারও ব্যাকুল স্বরে বলল, বিলিভ মি, I desperately want you right now. And your smell? I love your smell, বউ পাখি। It's yummy. তীব্র এক প্রকার হামলে পড়ল হৃদির শরীরের ওপর। তীব্রকে আজ ভীষণ হিংস্র মনে হচ্ছিল। হৃদি তার মৃদু স্বরে শীতকারের আওয়াজ তীব্রকে ক্ষণে ক্ষণে পাগল করে তুলেছে। বড়ই বেপরোয়া সে। নিজের খায়েশ মেটাতে ব্যস্ত তীব্র। সকালবেলা বেশ বেলা করেই ঘুম ভাঙল হৃদির। পিটপিট করে চোখ খুলতেই নাকে এসে বাড়ি খেল পরিচিত পারফিউমের সুবাস। হৃদি চোখ ভালো করে মেলতেই প্রথমে দেখল পুরুষালী চওড়া বুক, কারণ তীব্র তাকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে বুকের সাথে। যেন একটু এদিক ওদিক হলেই হৃদি হারিয়ে যাবে। হৃদি তা তীব্রকে দেখার জন্য মুখ তুলতে চাইল, কিন্তু তীব্র শক্ত বাঁধনে নড়াচড়া করাও কঠিন হয়ে পড়েছে। হৃদি তীব্রর বাঁধন থেকে বেরোনোর জন্য হাত পা নাড়াতেই বুঝল শরীরের ব্যথার পরিমাণ। ব্যথার কথা মনে হতেই হৃদির রাতের কথা মনে পড়ল। লজ্জায় লাল হলো হৃদির মুখখানা। শরীরে অসহ্য ব্যথাটা কমেছে, তবুও ব্যথা তো আছে। হৃদি তীব্রর থেকে ছাড়া পাওয়ার জন্য মোসরামুসরি করতেই তীব্র ঘুমো ঘুমো কণ্ঠে সামান্য বিরক্ত হয়ে বলল, ডিস্টার্ব করো না যান, ঘুমাচ্ছি তো। হৃদিতা তীব্রর কথায় লজ্জায় লাল হয়ে আমতা আমতা করে বলল, আমায় ছাড়ুন, আমি উঠবো তো। তীব্র হৃদির কথায় মুখটা নিচু করে হৃদির নত মুখের দিকে তাকিয়ে বলল, এমন লাল নীল হচ্ছেন কেন? বাইরে চান্স আপনি কি লজ্জা পাচ্ছেন বউ? তীব্রর কথায় হৃদি নেতিয়ে ঢুকে গেল কম্বলের নিচে। তীব্র হৃদিকে বিড়াল ছানার মতো গুটিয়ে যেতে দেখে হো হো করে হেসে উঠল। এরপর হাসি থামিয়ে হৃদিকে আরও লজ্জা দিতেই বলল, রাতে সব লজ্জা ভেঙে দিলাম, তবু আপনার এত লজ্জা আসছে কোত্থেকে বউজান? মানে এখন কি লজ্জা ভাঙেনি? আমি কি লজ্জা ভাঙতে আবার? হৃদি তীব্রর কথায় চট করে কম্বল থেকে মুখ তুলে বলল, আপনি ভীষণ অসভ্য। তীব্র হৃদির কথায় মুচকি হেসে বলল, সভ্য হলে কি রাতে আমাদের? হৃদি সাথে সাথে তীব্রর মুখ চেপে ধরল। লজ্জায় বুঝি এখনই মরে যাবে বেচারি। তীব্র হৃদির হাতের ওপর চুমু খেয়ে বলল, এত লজ্জায় লাল হয় না বউ পাখি, তাহলে টমেটো ভেবে চুপ করে গেলে ফেলবো কিন্তু। হৃদিতা আটকে উঠে ঝটপট করে তীব্রর থেকে নিজেকে ছাড়াতে চাইলে তীব্র হৃদিকে শক্ত করে জড়িয়ে ধরে।
হৃদির গলায় মুখ গুজে দিল। হৃদি নিজেকে ছাড়াতে চেয়েও পারল না। ক্লান্ত হয়ে চুপ হয়ে গেল। রাতে তীব্রর পাগলামির কথা মনে পড়তেই হৃদি তার শরীর শিউরে উঠল। তার এখনো বিশ্বাস হচ্ছে না তীব্র চৌধুরী নাকি তার প্রতি এতটা আসক্ত। নিস্তেজ শরীরের অসহ্য ব্যথাটাও তীব্রর পাগলামিতে ভুলে গেছিল হৃদি। তীব্রর অমানবিক আচরণে যখন হৃদি একদম নিস্তেজ হয়ে গেল, তখন তীব্রর হুঁশ ফিরল। হৃদিকে নিস্তব্ধ নিস্তেজ দেখে তীব্র ভয়ার্ত দৃষ্টিতে একবার সাদা রঙের চাদরের দিকে তাকালো। চাদরে ব্লাডের ছোপ ছোপ দাগ। পরক্ষণেই তীব্র হৃদিকে বারবার ডাকলেও হৃদয় থেকে কোনো উত্তর না পেয়ে পাগল হয়ে উঠল। হৃদি তাকে কোলে তুলে ঝর্ণার নিচে দাঁড়ালো। পানির ফোঁটা শরীর স্পর্শ করতেই হৃদির হুঁশ ফিরল। তীব্রর ওপর গা এলিয়ে ডুকরে কেঁদে উঠল। তীব্র হৃদিকে গোসল করিয়ে কোলে তুলে রুমে এসে সোফায় শুইয়ে দিল। বেডশিট চেঞ্জ করে হৃদিকে বেডে শুইয়ে দিয়ে নিজেও গোসল সেরে আসলো। ততক্ষণে হৃদি থরথর করে কাঁপছে, ব্যথায় কুকিয়ে উঠছে। এই বউ, এই যান, সরি সরি যান, খুব কষ্ট হচ্ছে। আম সরি বউ, সরি। হৃদি তো তখনও হুঁশে নেই। অসহ্য ব্যথায় টনটন করছে সারা শরীর। তার ওপর এই জ্বর। হৃদির অবস্থা একেবারে কাহিল। এই বউ, এই কথা বলো প্লিজ। সরি সরি, কথা বলো। আমাকে বলো কোথায় কষ্ট হচ্ছে। কথা বলো না বউ, আর তোকে ছুঁবো না। কথা বল বউ প্লিজ। তীব্রর হাজার বলার পরেও হৃদি কথা বলতে পারল না। তীব্র হৃদিকে কথা বলতে না দেখে আরও অস্থির হয়ে উঠল। পাগলের মতো নিজের চুল খামচে ধরে দেয়ালে ঘুষি মারতেই হাত ফেটে রক্ত চুইয়ে পড়তে লাগলো। তীব্র আবারও হৃদির কাছে এসে শক্ত করে বুকে চেপে ধরল হৃদির কম্পিত শরীর। অনেকক্ষণ পর হৃদির হুঁশ ফিরল। হৃদি একটুখানি নড়ে উঠতেই তীব্র ব্যাকুল স্বরে বলে, সরি বউ, সরি 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 জান পাখি, সরি। হৃদি পিটপিট করে দেখল তীব্রকে। কেমন উন্মাদের মতো লাগছে তীব্রকে। বেশি কষ্ট হচ্ছে বউ, আম সরি বউ। হৃদি তীব্রর এমন অবস্থা দেখে নিজের কষ্ট ভুলে গেল। তার প্রিয় রাক্ষস মশাই সত্যি কি তাকে এতটা ভালোবাসে? এতটা ভালোবাসা যায় তাকে? কই, সে তো নিজেও নিজেকে এতটা ভালোবাসে না। হৃদি মাথা তুলে তীব্রর কানে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমাকে এভাবেই বুকে জড়িয়ে রাখুন, সব খারাপ ভালো হয়ে যাবে প্রিয় রাক্ষস মশাই। তীব্র হৃদিতার কথায় মলিন মুখে হেসে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? হৃদি তীব্রর গলায় মুখ গুজতে গুজতেই বলল, হচ্ছে, কিন্তু আপনার বুকে থাকার জন্য যদি আমাকে কষ্ট সহ্য করতে হয় তো আমি কষ্ট সহ্য করতে প্রস্তুত। তীব্র দুহাতে আগলে ধরে হৃদিকে টেনে নিজের ওপর ফেলল। কিছুক্ষণ সেভাবেই জড়িয়ে থেকে তীব্র উঠে হৃদির জন্য গরম স্যুপ করে এনে খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিল। ভেজা লম্বা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে শুকিয়ে দিল, যেন চুলের পানি বসে না যায় শরীরে। এরপর আবারও তীব্র হৃদিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতেই হৃদি গভীর ঘুমে তলিয়ে গেল। হৃদি ভাবনা থেকে বেরিয়ে একবার তাকালো ঘড়ির দিকে। 10:04। হৃদির চোখ কপালে উঠে গেল। ঝটপট উঠতে চেয়েও উঠতে পারল না। তীব্র তাকে এমনভাবেই পেঁচিয়ে রেখেছে যে নড়াও দুষ্কর। হৃদি নিজেকে ছাড়াতে চেয়েও যখন পারল না, তখন শান্ত হয়ে তীব্র দিকে তাকালো। ঘুমন্ত অবস্থায় তীব্রকে একদম নতুন লাগে। মনে হয় এই তীব্র তার অদেখা। হৃদির তীব্রকে ডাকতে ইচ্ছে করল না, কিন্তু না ডেকেও উপায় নেই। বাসায় তীর, মীর, লাবিব ভাইয়া আছে, আল্লাহ জানে তারা কি ভাবছে। হৃদি আস্তে করেই ডাকল, এই যে শুনছেন, এই শুনছেন, হুম উঠুন প্লিজ। হুম তো আমায় ছাড়ুন। হুম এ মানে বাসায় তীর, মীর, লাবিব ভাইয়ারা আছে, ছাড়ুন প্লিজ। নেই। নেই মানে? বের করে দিয়েছে, রাতের আগে ওরা আসবে না। কি? কেন? বাসর করব তাই। হৃদিতা চোখ বড় বড় করে বলল, আপনি এমন কথা ওদের বলেছেন? হুম। নির্লজ্জ। তীব্র হৃদির কথায় তোয়াক্কা না করে মাথা একটু তুলে বলল, বউ এখনো বেশি ব্যথা করছে? হৃদি কিছুটা হকচকিয়ে লজ্জা পেয়ে বলল। উহুম। তীব্র হৃদির লজ্জা উপেক্ষা করে বলল, সরি, কাল আমি বেশি ডেসপারেট হয়ে। হৃদি লজ্জায় তীব্রর মুখ চেপে ধরে বলল, হয়েছে, চুপ করুন।
তীব্র হৃদিকে এতটা লজ্জা পেতে দেখে হো হো করে হেসে উঠল। তীব্রকে হাসতে দেখে হৃদি লজ্জায় যেন মিইয়ে গেল। তীব্র হাসতে হাসতেই হৃদিকে বুকে জড়িয়ে ধরল। হৃদিও ঘাপটি মেরে পড়ে রইল তীব্রর বুকে। আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করতেই হৃদির চোখ বড় বড় হয়ে যায়। পুরো শরীরে ছোপ ছোপ লাভ বাইটের দাগ হয়ে আছে। জামা পরার পরেও গলা ঘাড়ের সবটা দাগ বোঝা যাচ্ছে। হৃদি কাঁদো কাঁদো মুখ করে নিজেকে দেখার মাঝেই তীব্র খাবার নিয়ে আসে। হৃদিকে আয়নায় নিজেকে দেখতে দেখে তীব্র মুচকি হাসল। হৃদি তীব্রকে হাসতে দেখে মিনমিন করে বলে, অসভ্য বদলোক কি করেছে? তীব্র হৃদির কথা শুনে আবারও হাসল। দুষ্টু সুরে বলল, একদিন এই অবস্থা, রাতে? হৃদি তীব্রর কথা বুঝতে পেরেই ঝট করে বলল, আমি আজকে বাংলাদেশে চলে যাব। তীব্র আবারও হো হো করে হেসে উঠল। এখন আর যাওয়া হবে না জান। আজকের পর থেকে এভরি ডে, এভরি নাইট, এভরি মোমেন্ট আই ওয়ান্ট ইউ বেব। তীব্র কথা শুনে হৃদির চোখ বড় বড় হয়ে গেল। শুকনো ঢোক গিলে মনে মনে বলল, হৃদি রে, শেষ তুই। তীব্র হৃদিকে আর ভয় পাওয়ালো না। বেচারি এমনিতেই ভয় আছে। তীব্র খাবারের দিকে ইশারা করে বলল, এখানে আসুন, খাবেন এখন? হৃদির খিদেও পেয়েছে, তাই চুপচাপ গিয়ে বসলো সোফায়। তীব্র ভাত আর গরুর মাংস প্লেটে তুলে গরম ভাতের সাথে মাংস ছিঁড়ে মাখিয়ে হৃদির মুখের সামনে ধরল। হৃদি মুচকি হেসে খাবার মুখে তুলল। তীব্র হৃদিকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। খাওয়া শেষ করে তীব্র হৃদির কপালে হাত রেখে টেম্পারেচার চেক করল। জ্বর আছে, তবে কম। তীব্র ঔষধ এনে হৃদির হাতে দিয়ে বলল, খেয়ে নিন। হৃদি তাও চুপচাপ মেডিসিন খেয়ে নিল। তীব্র খাবার নিচে রেখে আসতে যেতেই হৃদি এদিক ওদিক খুঁজে খুঁজে বিশাল বড় একটা টিভির রিমোট বের করল। টিভি ছাড়তেই বড় পর্দায় ঝকঝকে স্ক্রিনে দেখে হৃদি অবাক হলো। এতটা ঝকঝকে যেন এখনই এটার ভেতর থেকে চলিত সব পশু বেরিয়ে আসবে। বড় স্ক্রিনে যে কোনো ছবি একদম কাছ থেকে দেখা যাচ্ছে। হৃদি চ্যানেল পাল্টিয়ে দেখার মাঝেই চেঁচিয়ে উঠল হরর মুভির সিন। সামনে সাদা পোশাক পরা কেউ একদম ক্যামেরার সামনে হুট করেই উদ্ভব হয়েছে। হৃদি ভয়ে এক দৌড় দিয়ে রুমের একদম কোনায় চলে যায়। ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো ইতোমধ্যে। তীব্র রুমে এসে হৃদিকে এক কোনায় কাঁপতে দেখে হৃদির কাছে যেতেই হৃদি তীব্রকে দেখে ঝড়ের বেগে এসে তীব্রকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তীব্র মুহূর্তে হতভম্ব হয়ে দু হাতে হৃদিকে আগলে নিয়ে বলল, কি হচ্ছে জান, কাঁদছেন কেন? হৃদিতা থেমে থেমে বলল, আমাকে বাঁচান রাক্ষস মশাই, ওরা আমায় নিয়ে যাবে। কারা নিয়ে যাবে? কি হয়েছে? এই বউ, ওরা ওরা বলতে বলতে হৃদির জ্ঞান হারিয়ে যেতেই তীব্র ঘাবড়ে গিয়ে কল করলো লাবিবকে। হৃদির জ্ঞান হারানোর কারণ তীব্র না বুঝলেও না বোঝার চেষ্টা করলো। হুট করে হৃদির জ্ঞান হারানো তীব্রর ধারণার বাইরে ছিল। কানাডার টরন্টো শহরের খ্যাতিমান হসপিটালের বিশাল করিডোর দিয়ে একটি ক্যাবিনে রুমে ঢুকলো নার্স। কানাডিয়ান ভাষায় মেয়েটি ডক্টরকে পেশেন্টের হাজব্যান্ডের নাম বলতেই ডক্টরটি চমকে উঠে কানাডিয়ান ভাষায় বলল, কার ওয়াইফ? এক্ষুনি মেয়েটার হাজবেন্ডের নাম কি বলে? নার্স মেয়েটি হকচকিয়ে বলল, তীব্র চৌধুরী। হোয়াট? নার্সটি ঘাবড়ালো ডক্টরের রিয়াকশন দেখে। বেচারি বুঝলো না কি এমন বলল সে।